হাসিনা যে ডিসেম্বরে ফিরবে বলে ঘোষণা দিয়ে রাখছে, এটা এমনি এমনি দেয় নাই। ওই গঙ্গার পানি এসে বুড়ি গঙ্গায় জমিচ্ছে, এখন বুঝতে পারছে এটা বিএনপি। বিএনপি যখন এই বন্যায় ভেসে যাবে, গঙ্গার পানির বন্যায় বুড়ি গঙ্গায় আসছে, ওই পানিতে নৌকা চালাবে আওয়ামী লীগ। যেই ফ্যাসিস্টের দোসর জনাব রাষ্ট্রপতি, প্রথম থেকে আমরা বলেছি, তার বক্তব্যের সময় বিরোধী দলীয় সংসদ সদস্যগণ ওয়াক আউট করেছিলেন। আপনারা অত্যন্ত হাস্যোজ্জ্বল ভাবে শুধু বক্তব্যই দেন না, আপনারা টেবিল চাপিয়েছেন। আচ্ছা, তাহলে এখন তাকে বিদায় করলেন কেন? কেন এতদিন তাকে লালন পালন করেছেন? নিশ্চয়ই এই কথা জাতি বুঝতে চায় যে এতদিন তাকে দিয়ে কিছু উদ্দেশ্য হাসিল করা প্রয়োজন ছিল, সেগুলো করা শেষ। এখন তাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলার জন্য আপনারা আয়োজন করেছেন, কিন্তু ডাস্টবিনে ছুঁড়ে ফেললে হবে না, জনতা আওয়াজ তুলেছে, তাকে গ্রেফতার করতে হবে। রাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দিয়ে এটাই আসলে প্রতিমান হয়, তারা সেই যোগসাজশ করে নির্বাচনে এসেছে, ক্ষমতা এসেছে বলে তারা ফ্যাসিস্ট রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না। রাষ্ট্রমন্ত্রী এবং সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, আমরা মনে করি এটা যৌক্তিক নয়, বরং তারা রাষ্ট্রপতির সাথে এক ধরনের যোগসাজশ আছে। এটা শুধু রাষ্ট্রপতির সাথে না, এটা যে আওয়ামী লীগের সাথে যোগসাজশ, এইটা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দিয়ে এটাই আসলে প্রতিমান হয়। জামাত ইসলামের রাজনৈতিক ক্ষমতা দেশের সীমানা পেরিয়ে এখন আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রবেশ করেছে। তারা এখন শুধু বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করছে না, বরং তারা আরো নিয়ন্ত্রণ করছে বাংলাদেশের বাইরের বেশ কয়েকটি দেশের রাজনীতি। সেখানে কে ক্ষমতায় আসবে, কে ক্ষমতা থেকে যাবে, কার বিরুদ্ধে কাকে লাগাতে হবে, কোন দেশ স্বাধীন হবে, কোন দেশ পরাধীন থাকবে, এই রাজনীতিগুলো পুরাই নিয়ন্ত্রণ করছে জামাত ইসলাম। খুনি হাসিনার মতো অল্পের জন্য সে যেন পালিয়ে যেতে না পারে, আপনারা সবাই সতর্ক পাহারা বসাবেন। যে বিএনপি এখন আওয়ামী লীগ সহ ভারতের সাথে নেগোসিয়েশন করে রাজনীতি করছে। দিল্লির সাউথ ব্লকে এখন রীতিমতো থমথমে পরিস্থিতি, কারণ ক্ষমতায় প্রধানমন্ত্রী তারেক রহমান বসার পর থেকেই তার একের পর এক চালে এমনিতেই দিশেহারা হয়ে পড়েছে ভারত। কিন্তু এবার যেন তাদের কফিনে শেষ পেরেকটা ঠুকে দিতে যাচ্ছে নতুন এক মাস্টার প্ল্যান। যে নেতার নাম শুনলে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের কর্তাদের বুকটা কেঁপে উঠত, সেই বস বাবর এবার ফিরেছেন স্বরূপে। আর সবচেয়ে বড় চমক হলো, ভারতের এই সাক্ষাৎ জমদূতকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বসাতে এবার সরাসরি মাঠে নেমেছেন তরুণদের আইডল সার্জিস আলম। শাহাবুদ্দিন চুপ্পু, ওনার বিরুদ্ধে নাকি কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। আসলে আমার মনে হয় যে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আমাদের যে সংবিধানটা আছে না, ৭২-এর যে সংবিধানটা, ওটাকে ভালো করে পানিতে গুলিয়ে ওটা খেয়ে হজম করে ফেলছেন। এরপরে ওনার যেটা যেটা সুবিধার মনে হয়, ওই সুবিধার কথাগুলো উনি বলেন, অসুবিধার কথাগুলো চেপে যান। ঠিক আছে, শাহাবুদ্দিন চুপ্পুকে যদি সংবিধান দিয়ে রক্ষা করা যায়, আর্টিকেল 51 দিয়ে রক্ষা করা যায়, ওই আর্টিকেল 51টা লিখে একটা তাবিজে ভরে ওনার গলায় ঝুলাই দেন। আজকে শুনেন যে উনি নাকি পালিয়ে। সাবেক রাষ্ট্রপতি, বিএনপির সাবেক আব্বা শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে একের পর এক অ্যাকশন আসছে। শাহাবুদ্দিন চুপ্পুকে চারদিক থেকে কঠিন চায়না জাল দিয়ে বেড়া দেওয়া হচ্ছে। সম্ভবত পালাতে পারবেন না, সেফ এক্সিট পাবেন না। শাহাবুদ্দিন চুপ্পু বিএনপি সমঝোতা প্রায় শেষ। জামাত ইসলামের রাজনৈতিক ক্ষমতা দেশের সীমানা পেরিয়ে এখন আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রবেশ করেছে। তারা এখন শুধু বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করছে না, বরং তারা আরো নিয়ন্ত্রণ করছে বাংলাদেশের বাইরের বেশ কয়েকটি দেশের রাজনীতি। সেখানে কে ক্ষমতায় আসবে, কে ক্ষমতা থেকে যাবে, কার বিরুদ্ধে কাকে লাগাতে হবে, কোন দেশ স্বাধীন হবে, কোন দেশ পরাধীন থাকবে, এই রাজনীতিগুলো পুরাই নিয়ন্ত্রণ করছে জামাত ইসলাম। কি আপনারা আশ্চর্য হচ্ছেন? আমি বানিয়ে বলছি না। আগে এর সপক্ষে একটা ভিডিও দেখি, তারপরে কথা বলি। দেখুন ভিডিওটি। ভারতের আরশোলাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের উগ্র ইসলামী চরমপন্থী গোষ্ঠী জামাতে ইসলামী। বাংলাদেশের জামাতে ইসলামী ছাত্র শাখা সক্রিয়ভাবে প্রচার চালাচ্ছে, দিল্লিতে হিংসার ভিডিও ছড়িয়ে সোশ্যাল মিডিয়ায় ভাতা দিচ্ছে। তাহলে কি বাংলাদেশের জুলাই আন্দোলনের মতোই ছাত্র ক্ষোভকে কাজে লাগিয়ে সরকার বদলের খেলা খেলতে চাইছে বাংলাদেশের উগ্রপন্থীরা? তার মানে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতে আপনারা জানেন বেশ কিছুদিন ধরে সেখানকার ককরোচ জনতা পার্টি নামে ছাত্রদের একটি সংগঠন আন্দোলন করছে মোদী সরকারের বিরুদ্ধে। যেমনটি আমাদের বাংলাদেশে আন্দোলন করেছিল ছাত্ররা হাসিনা সরকারের বিরুদ্ধে। বাংলাদেশের ছাত্র জনতা বৈষম্য বিরোধী ওই আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে তাকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছে। শেখ হাসিনা এখান থেকে ভারতে যখন পালিয়ে গেল, এই আন্দোলনের রেশ সে সাথে করে ওখানে নিয়ে গিয়েছিল মোদির জন্য। কারণ মোদি তো তাকে দীর্ঘদিন ধরে ক্ষমতায় বসিয়ে রেখেছিল এবং কথা ছিল যে মোদি যতদিন থাকবে ততদিন হাসিনাকে কেউ কিচ্ছু করতে পারবে না। এখন হাসিনা যখন দেখলো যে মোদি তার কথা রাখে নাই, মোদি ক্ষমতায় ঠিকই বসে আছে, এখান থেকে শেখ হাসিনাকে বিদায়ী হতে হচ্ছে, তখন সে এই আন্দোলনের একটা জজবা ওইখানে নিয়ে গিয়েছিল ওই ভারতের জনগণের জন্য। ঠিক সময় এবং সুযোগ বুঝে সেই আন্দোলনের জজবা ছড়িয়ে দিলেন ভারতের ককরোচ জনতা পার্টির ভিতরে। তারা আন্দোলন করছে। এই আন্দোলন দীর্ঘদিন ধরে করার পরে সেখানকার শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন। শিক্ষামন্ত্রী পদত্যাগ করার পরে ছাত্ররা আন্দোলন স্থগিত করে নিল। তারা বললো যে আমরা আর আন্দোলন করছি না।
তার মানে তেলাপোকা বলে অভিহিত করেছিল। তো তেলাপোকাদের পেট তো খুব ছোট হয়, ছোট হওয়ার কারণে ওরা এক শিক্ষামন্ত্রীকে খেয়েই ভয় পেয়ে ঘরে উঠে গিয়েছিল। এরই ভিতরে আবার কে যেন বলেছে যে তোমরা তো বাংলাদেশের ছাত্রদের সাথে পারলে না, বাংলাদেশের ছাত্ররা, বাংলাদেশের তৌহিদি জনতা তোমাদের চেয়ে হাজারো গুণ বেশি শক্তিশালী। তারা ঠিকই শেখ হাসিনার মতো একটা দানবকে তারা ক্ষমতা থেকে নামিয়ে তারপরে ছেড়েছে, তোমরা তো পারলে না, তোমরা একটা শিক্ষামন্ত্রী খেয়েই তোমাদের পেট ভরে গেল। এই কথা শোনার পরে আবার তারা ওখানে আন্দোলন বেগমান করেছে, আবার নতুন করে কর্মসূচি ঘোষণা করেছে। তারা নরেন্দ্র মোদীর পদত্যাগের এক দফা দাবি তারা আবার উত্থাপন করেছে। মজার ব্যাপার হচ্ছে এই ঘটনার পরে কলকাতার মিডিয়া এবং কলকাতায় বিজেপির যারা রাজনীতি করে তারা পুরা জামাত ইসলামের উপরে দোষ চাপিয়ে দিয়েছে, ছাত্র শিবিরের উপরে দোষ চাপিয়ে দিয়েছে। তারা বলছে যে এইখানে এই আন্দোলনের ভিতরে জামাত শিবির ঢুকে গেছে, জামাত শিবির এখানে নিয়ন্ত্রণ করছে, তারা পেট্রোনাইজ করছে, অর্থ দিয়ে, টাকা পয়সা দিয়ে, খাদ্য দিয়ে, সব দিয়ে তারা সহযোগিতা করছে। বুঝতে পারছেন? মানে আমরা হাসবো না কাঁদবো ব্যাপারটা কিছু বুঝতে পারছি না। পৃথিবীর যেখানে যাই ঘটুক সব জামাত ইসলাম, যত দোষ নন্দ ঘোষ। এই জন্য বললাম যে জামাত ইসলামের পাওয়ারটা তাহলে কোথায় দেখেন, যে পুরো পৃথিবী নিয়ন্ত্রণ করছে এখন জামাত ইসলাম। যাই হোক, এতক্ষণ একটু রহস্যচ্ছলে আপনাদের সাথে কথা বললেও এই যে ভারত এই কথাটি বলেছে, ভারতের রাজনৈতিক নেতারা এই কথাটি বলছে, ভারতের মিডিয়াগুলো এই প্রপাগান্ডা চালাচ্ছে, এটার পিছনে কিন্তু একটা গভীর ষড়যন্ত্র আছে। তারা তো মূলত বাংলাদেশের দিকে শকুনের চোখ দিয়ে তাকিয়ে আছে, যে কোনো ছুতোয় তারা বাংলাদেশের উপরে একটা হস্তক্ষেপ, অবৈধ হস্তক্ষেপ করার ছুতো তারা খুঁজছে। যার কারণে তারা কিন্তু এই বয়ান সামনে এনেছে, এবং সেখানে তো আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ ওখান থেকে শিখিয়ে দিয়েছে। শেখ হাসিনা নরেন্দ্র মোদীকে বলেছে যে আপনি এই কথা বলুন, এই কথা বলে বাংলাদেশে একটা দেখেন কোনো ব্যবস্থা করা যায় কিনা, আমাকে ঢুকানোর কোনো ব্যবস্থা করা যায় কিনা, এই কথা বলেছে। বলার পরেই ভারতের ওই বিজেপি তারা কিন্তু এই বয়ান মাঠে ছেড়েছে, যেখানে জামাত শিবির জড়িত। জামাত শিবির ওইখান থেকে এখানে পেট্রোনাইজ করছে, টাকা পয়সা পাঠাচ্ছে, এবং আন্তর্জাতিক মিডিয়াতে তারা এই ব্যাপারে নালিশও করতে পারে যে দেখেন বাংলাদেশের জামাত জঙ্গি সংগঠন, তারা তাদের দেশে শেখ হাসিনাকে এইভাবে তারা বিদায় করে দিয়েছে, এখানে এখন আমাকে পতন ঘটানোর জন্য তারা দেখেন এখানে এই 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 করছে। এইটা তাদের একটা চক্রান্ত হতে পারে। এই ব্যাপারে জামাত ইসলামকে সতর্ক থাকতে হবে। আর আমাদের বিএনপি, তাদের তো এই ব্যাপারে কোনো কথাই নাই, তারা না ধারে না ভারে, তারা এখন কি করবে, কি ভাববে, কি বলবে কিচ্ছু বুঝতে পারছে না। আওয়ামী লীগের ব্যাপারে তাদের যে দনমনা অবস্থা, এই দনমনা অবস্থার কারণে বাংলাদেশের জনগণ যে ইতিমধ্যেই তাদের প্রতি প্রচন্ড ফুঁসে উঠছে, এ ব্যাপারে তাদের বিন্দু মাত্র কোনো ভ্রুক্ষেপ নেই। এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তাকে বিএনপি ধরে রাখার জন্য হেন কোনো প্রচেষ্টা নাই, যা তা করে নাই। আবার হঠাৎ করে কি হলো, যখন শুনেছে যে চুপ্পু শেখ হাসিনার সাথে কথা বলে, তখন তাদের টনক নড়েছে, তখন তারা চুপ্পুকে পদত্যাগ করতে বাধ্য করেছে। আচ্ছা, পদত্যাগ করার পরে যখন জনগণের পক্ষ থেকে দাবি উঠলো যে এই রাষ্ট্রপতিকে অবশ্যই গ্রেফতার করতে হবে, কারণ সে ফ্যাসিবাদ উৎপাদনের একমাত্র কারখানা, সমস্ত বৈধতা দেওয়ার একমাত্র লাইসেন্স প্রদানকারী প্রতিষ্ঠান, সুতরাং তাকে অবশ্যই গ্রেফতার করতে হবে। সালাউদ্দিন আহমেদ মাঠে নেমে পড়লেন, মানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি মাঠে নেমে পড়লেন যে না, রাষ্ট্রপতিকে গ্রেফতার করা যায় না, 51 অনুচ্ছেদ এটা বলে না। এখন সালাউদ্দিন আহমেদ তো ভেবেছিলেন যে তিনি একমাত্র বাংলাদেশের সংবিধান পড়েন, আর কেউ সংবিধান পড়ে না। সাথে সাথে অ্যাডভোকেট শিশির মনির তিনি এই যে বলে দিলেন যে না, 51 অনুচ্ছেদে বলা আছে রাষ্ট্রপতি তার দায়িত্ব চলাকালীন সময়ে, দায়িত্ব পালনকালীন সময়ে তার বিরুদ্ধে মামলা করা যায় না, তার বিরুদ্ধে ফৌজদারি কোনো মামলা দেওয়া যায় না, তাকে গ্রেপ্তার করা যায় না। কিন্তু যখন তিনি দায়িত্ব ছেড়ে দিবেন, দায়িত্ব থেকে তিনি অবসর নেবেন, তখন তার বিরুদ্ধে ঠিকই তার পূর্বের বা পরের সমস্ত অপকর্মের বিচার করা যায় এবং তার বিরুদ্ধে মামলাও করা যায়। এখন এই কথা কিন্তু শিশির মনির একাই বলেন নাই, শিশির মনিরের পাশে এসে দাঁড়িয়েছে কে জানেন? বিএনপির একজন প্রবীণ আইনজীবী জয়নুল আবেদিন। এই দেখুন, তিনিও ঠিক একই কথা বলেছেন। তিনিও বলেছেন যে না, ওটি মিথ্যা কথা, রাষ্ট্রপতি তার দায়িত্ব পালনের আগে বা পরে যদি কোনো ফৌজদারি অপরাধ করে থাকেন, তাহলে দায়িত্ব ছাড়ার পরে তার বিরুদ্ধে মামলাও করা যায়, তাকে গ্রেফতার করা যায়। তার ওই শিশির মনিরের কথার সত্যতা তিনি প্রমাণ করেছেন। অথচ বিএনপি এখন ছলে বলে কলে কৌশলে যে কোনো ভাবে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার জন্য তারা পায়তারা করছে, অর্থাৎ তাকে গ্রেফতার করবে না, তার বিরুদ্ধে মামলা দেবে না। তাদের সাথে এক ধরনের গোপন আতাত হয়ে গেছে। ইতিমধ্যে আতাত যে হয়ে গেছে তার আরো একটা প্রমাণ দেয় এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজকে কি হয়েছে জানেন? আমরা ওইখানে একটা স্লোগান আজকে উচ্চারিত হয়েছে, স্লোগানটা আসেন আগে একটু শুনি।
এই যে স্লোগানটা আপনারা শুনলেন, এই স্লোগান ছাত্র শিবির দিচ্ছে ছাত্র দলের বিরুদ্ধে। কারণ কি জানেন? হঠাৎ করে রাকসু কার্যালয়ের ভিতরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী রাকসুর ভিতরে ঢুকে, রাকসু ভবনে ঢুকে সালাউদ্দিন আম্মারকে মারধর করেছে। তার উপরে হঠাৎ অতর্কিত হামলা চালিয়েছে। তখন তারা মাত্র 3 জন ছিল, ওরা 10-15 জন এসে সালাউদ্দিন আম্মারকে তারা হামলা চালিয়েছে, যদিও মারতে পারে নাই। এরপরে মুহূর্তেই পরিস্থিতি সামলে নিয়ে সালাউদ্দিন আম্মার পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে। সে যখন আরো কয়েকজনকে ডেকেছে, তার সঙ্গী সাথীদেরকে ডেকেছে, এই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এই নেতাকর্মীগুলো তারা কেন্দ্রীয় লাইব্রেরিতে যে আশ্রয় নিয়েছে। ওখানে আশ্রয় নেবার পরে সেখানে যে হয়তো কয়েক চর থাপ্পড় দিয়েছে, দিয়ে প্রশাসনের হাতে ছেড়ে দিয়েছে। ভিসি তাদের কোনো বিচার না করে পুলিশের হাতে না দিয়ে তাদেরকে ছেড়ে দিয়েছে। যখন ছেড়ে দিয়েছে তখন তো সালাউদ্দিন আম্মার আরো বেশি ফুঁসে উঠেছে। ছাত্র শিবিরের পক্ষ থেকে তখন মিছিল করা হয়েছে ভিসির বিরুদ্ধে, যে আপনি অভিভাবক, আপনার কাছে এই ছাত্রলীগের নেতাকর্মীদেরকে আমরা ধরে দিলাম, আপনি তাদেরকে ছেড়ে দিলেন। ভিসির বিরুদ্ধে তারা একটা স্লোগান মিছিল সেখানে করেছে। এরপরে ছাত্রদল এসে ছাত্রলীগকে সাথে করে ছাত্র শিবির এবং সালাউদ্দিন আম্মারের বিরুদ্ধে লেগেছে। তার মানে আমরা বুঝতে পারছি না, ছাত্রলীগ এবং আওয়ামী লীগকে কিছু বললে বিএনপির কেন এত চলে? বিএনপির হয়েছেটা কি? বিএনপির সাথে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কোন ধরনের চুক্তি হয়েছে, এটা বাংলাদেশের জনগণ জানতে চায়। কারণ বাংলাদেশের জনগণ তো এটি দেখছে আর আশ্চর্য হচ্ছে, হতবাক হচ্ছে যে আওয়ামী লীগের হাতে বিএনপি ছাত্রদল এত দিন ধরে এইভাবে নির্যাতনের শিকার হলো, সেই বিএনপি আওয়ামী লীগের এবং ছাত্রলীগের প্রতি এরকম নমনম ভাব কেন? কিসের বিনিময়ে তাদের সাথে চুক্তি হয়েছে? কিসের বিনিময়ে তাদের সাথে কন্টাক্ট হয়েছে? কি কন্টাক্ট তাদের হয়েছে? এটি কিন্তু জনগণের প্রশ্ন উঠেছে। হ্যাঁ, এখানে কি হয়েছে সেটা বাংলাদেশের জনগণ ধারণা করতে পারে, বা যারা রাজনীতি বিশ্লেষক তারাও অনুমান করতে পারে। মূলত এখানে বড় বড় ডিলিংস এর মাধ্যমে এই ধরনের ঘটনাগুলো ঘটছে এবং তাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করছে। কারণ বিএনপির ভিতরে ভালো লোকগুলো কোণঠাসা হয়ে গেছে। রাশেদ খানের মতো ধান্দাবাজেরা আর চাটার দলেরা এবং ধান্দাবাজরা বিএনপিতে এসে ভিড় জমিয়েছে। বিএনপিতে এই চাটার দলদের ভিড় জমার কারণেই, বিএনপিতে চাটার দলদের আধিপত্য বৃদ্ধি পাওয়ার কারণেই দেখেন আজকে জিয়ার মাজারে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তিনি পুষ্পস্তবক অর্পণ করতে গিয়েছেন, মাজার জিয়ারত করতে গিয়েছেন, সেখানে ইশরাক হোসেনও গিয়েছেন। আর তাদের দলীয় নেতাকর্মী দেখুন ইশরাক হোসেনের উপরে কিভাবে হেনস্থা করেছে এবং তার উপরে আক্রমণাত্মক মারমুখী এবং এক দল আরেক দলের সাথে মারামারিতে লিপ্ত হয়েছে। এগুলো সব ওই